চলেছি আমাদের PGMT2B অর্থাৎ সেকেন্ড পেপারের গ্রুপ বি। PGMT2B এটার মধ্যে কি রয়েছে? কমপ্লেক্স অ্যানালিসিস। এটা তোমরা গ্র্যাজুয়েশনেও একটুখানি পড়েছিলে, জাস্ট একটুখানি শুরু হয়েছিল এই কমপ্লেক্স অ্যানালিসিসটা গ্র্যাজুয়েশনে। এখন পুরো ডিটেলসে বাকি জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে? তোমরা যদি সিলেবাসটা দেখো, তোমাদের টোটাল 8টা ইউনিট রয়েছে কমপ্লেক্স অ্যানালিসিসের মধ্যে। তার মধ্যে ইউনিট 1 যেটা, সেটা কমপ্লেক্স নাম্বারের বেসিক আইডিয়াটা দিয়েছে, সেটা তোমরা সকলেই জানো। ইউনিট 1টা পড়ার দরকার নেই, ওখান থেকে পরীক্ষায় কোনো কোয়েশ্চেনও আসবে না। আমরা সরাসরি ইউনিট 2 থেকে স্টার্ট করব, ঠিক আছে? পরীক্ষায় কোয়েশ্চেন ইউনিট 2 থেকে ইউনিট 8 এই ইউনিটগুলোর মধ্যে থেকে থাকবে। আমি যা যা পড়াবো সম্পূর্ণটা খাতায় লিখে নেবে, এবং পরবর্তীতে যখন রিভাইজ করবে এই খাতাটাই রিভাইজ করবে, এবং যে যে জিনিসগুলো হোম টাস্ক দেবো সেগুলো বই থেকে করে নেবে। বুঝতে পারলে? তো খাতাটা কিন্তু তৈরি করা খুব গুরুত্বপূর্ণ, কারণ খাতাটাই হয়ে যাবে তোমার মেন এসে। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে আমরা শুরু করতে চাইছি ইউনিট 2, ফাংশন লিমিট অ্যান্ড কন্টিনিউটি। ঠিক আছে, তাহলে এই ইউনিটের মধ্যে আমাদের কমপ্লেক্স ফাংশন সম্পর্কে জানতে হবে, কমপ্লেক্সের লিমিট এবং কন্টিনিউটি সম্পর্কে আমাদের জানতে হবে, ঠিক আছে? যেটার ধারণা তোমরা বিএসসি তে অল্প একটু পেয়েছিলে, অনেকে হয়তো পড়োনি, অনেকে ওল্ড সিলেবাসের থাকতে পারো, তাদের হয়তো ছিল না। তাই আমি একদম সরাসরি গোড়া থেকেই শুরু করব, ঠিক আছে? তোমরা কিছু জানো না এইটা ধরে নিয়েই আমরা কমপ্লেক্স অ্যানালিসিসটা শুরু করছি। ওকে, তাহলে প্রথমে দেখা যাক ডেফিনেশন অফ লিমিট। লিমিট কাকে বলে? ডেফিনেশন অফ লিমিট। লেট এফ জেড be a function of a complex variable z। ঠিক আছে, এফ জেড হচ্ছে একটা কমপ্লেক্স ভেরিয়েবল জেড এর ফাংশন, অ্যান্ড লেট z0 সেটা একটা কমপ্লেক্স নাম্বার a প্লাস আইবি, এবং w0 সেটাও একটা কমপ্লেক্স নাম্বার, সেটাকে আমরা ধরছি সি প্লাস আইডি। এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, তাহলে লিমিট z টেন্ডস টু z0 এফ জেড
ইজ ইকাল টু ডাব্লু জিরো। অর্থাৎ এফ জেড ফাংশনটার লিমিট ডাব্লু জিরো হবে যখন জেড টেন্স টু জেড জিরো। ঠিক আছে, এটা কখন হবে বা এর কন্ডিশনটা কি? যদি রিয়েল অ্যানালিসিসে যেরকম লিমিটের ডেফিনেশন ছিল এখানেও তাই, যদি মডিউলাস এফ জেড মাইনাস ডাব্লু জিরো এর মানটা লেস দেন এপসাইলন হয়, whenever whenever মড জেড মাইনাস জেড জিরো এর মানটা লেস দেন ডেল্টা। ঠিক আছে, তার মানে জেড জিরোর কাছাকাছি আমরা জেড এর ভ্যালুটা নেব, যাতে করে জেড মাইনাস জেড জিরো অর্থাৎ এই দুটোর ডিফারেন্স খুব ছোট হয়, এই রকম কিছু কমপ্লেক্স নাম্বার আমরা নেব, নিয়ে এফ জেড এর ভ্যালুটা বার করব। এবার দেখব সেই এফ জেড এর সঙ্গে ডাব্লু জিরোর যে ডিফারেন্স সেটাও খুব ছোট হচ্ছে কিনা, লেস দেন এপসাইলন হচ্ছে কিনা। যদি এই কন্ডিশনটা মেনটেন করে তখন আমরা বলতে পারবো হ্যাঁ, এফ জেড এর লিমিটটা হয়ে যাবে ডাব্লু জিরো অ্যাজ জেড টেন্ডিং টু ইনফিনিটি। বুঝতে পারলে? কোনো অসুবিধা? এখন এই ব্যাপারটাকে যদি আমরা জিওমেট্রিক্যালি ভাবতে চাই, হ্যাঁ, এই ব্যাপারটাকে যদি আমরা জিওমেট্রিক্যালি ভাবতে চাই তাহলে কিরকম হবে? আমরা সকলেই জানি যে আমাদের কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে এক্স ওয়াই প্লেনে অবস্থিত একটা পয়েন্ট। তো মনে করো আমাদের জেড জিরো পয়েন্টটা এইরকম জায়গায় অবস্থিত, যেটা হচ্ছে এ প্লাস আই। এইবার জেড টেন্স টু জেড জিরো, সেটা বিভিন্ন রকম পাথের মাধ্যমে জেড জিরোতে যেতে পারে। এই যে এই লাইন বরাবর জেডটা জেড জিরোর দিকে যেতে পারে, বা এই কার্ভ বরাবর যেতে পারে, বা এই কার্ভ বরাবর যেতে পারে। বুঝতে পারছো? তো একটা প্লেন যেহেতু, এখানে কিন্তু অসংখ্য পাথ আমরা পেতে পারি যে পাথের মাধ্যমে জেড পয়েন্টটা বা জেড কমপ্লেক্স নাম্বারটা জেড জিরো পয়েন্টের দিকে যেতে পারে। হুম, এইবার এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে এই রকম যত পাথ রয়েছে প্রতিটা পাথের জন্যই কিন্তু আমাদের লিমিটের ভ্যালুটা ডাব্লু জিরো হবে। যদি লিমিটের ভ্যালুটা ডিফারেন্ট পাথের জন্য ডিফারেন্ট চলে আসে তখন আমরা বলবো যে আমাদের লিমিটটা এক্সিস্ট করবে না। তো সেটা তুমি প্যারা চেঞ্জ করে লিখে নিতে পারো যে ইফ লিমিট if limit this equal to w0, then then fj tends to w0 for every path, for every path along বা as z tends to z0। মানে জেড টেন্স টু জেড জিরো যে পাথেই যাক না কেন এফ জেডটা ডাব্লু জিরোর দিকেই যাবে, যদি আমাদের লিমিটটা ডাব্লু জিরো হয়। হ্যাঁ, আচ্ছা, এইবার যদি ডিফারেন্ট লিমিটে পৌঁছে যাই, অর্থাৎ ইফ দা লিমিট হ্যাজ ডিফারেন্ট ভ্যালু,
for different path. Limit has different value for different path. Then limit z tends to z0 fz does not exist. ঠিক আছে? তাহলে এর উপর অঙ্ক আমরা করব, এটা মাথায় রাখবে যে যখনই দুটো ডিফারেন্ট পাথের জন্য আমাদের লিমিটের ভ্যালু দুটো আলাদা আলাদা চলে আসবে, তখন আমরা বলতে পারবো আমাদের লিমিটটা এক্সিস্ট করবে না। হ্যাঁ, কোনো লিমিট যদি দেখাতে হয় যে এক্সিস্ট করবে না, তখন এই ট্রিকটা আমাদের কাজে লাগবে। বুঝতে পেরেছো? তাহলে লিমিটের ডেফিনেশন এবং তার জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচটা বোঝা গেছে, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলে ফেলো। Next, definition of continuity. Definition of continuity. হ্যাঁ, let fz be a function of a complex variable z. Then fz is said to be continuous at z0 if, তাহলে কখন fz ফাংশনটাকে z0 পয়েন্টে কন্টিনিউয়াস বলা হবে? যদি লিমিট z টেন্ডস টু z0 fz সেটা সমান হয়ে যায় f অফ z0। বুঝতে পারলে? মানে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু যদি সেম হয়ে যায়, তখনই আমরা বলতে পারবো কন্টিনিউয়াস। যেরকমটা রিয়ালে ছিল একদম সেম, কিন্তু ওখানে জাস্ট এক্স দিয়েছিল আর এখানে আমাদের জেড দিয়ে রয়েছে। এটার যদি তুমি এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা কি দেখো, তাহলে লিমিটের যা ডেফিনেশন ছিল তাই হবে, মডিউলাস এফ জেড মাইনাস এফ অফ জেড জিরো। ওখানে যেটা w0 ছিল এখানে সেটা এফ অফ জেড জিরো, সেটা লেস দ্যান এপসাইলন whenever mod z minus z0 less than delta। ঠিক আছে? বুঝতে পারলে? এটা হচ্ছে কন্টিনিউটির ডেফিনেশন। হ্যালো এবার স্যার, বলো বলো। বলছিলাম যে এখানে মানে কোনটা থেকে কোনটা ইমপ্লাই হবে? আগে মানে জেড মাইনাস জেড নট আগে এর এইটা মডেলে। আগে এইটা আচ্ছা, আগে জেডটাকে z0-র কাছাকাছি পয়েন্ট চুজ করতে হবে, দিয়ে এফ জেডটা বার করতে হবে, দিয়ে দেখতে হবে সেটা এফ অফ z0-র কাছাকাছি আছে কিনা। ঠিক আছে? ওকে স্যার। হুম। তাহলে এবার একটা প্রবলেম করা যাক। ডিসকাস the continuity
of the function fz at z is equal to I, where fz is equal to z cube plus 1 plus I z square plus 2 plus I z plus 2 by z minus I। এটা কখন হবে? যখন z নট ইকাল টু I তখন, আর 2I যখন z ইজ ইকাল টু I। তার মানে আমাদের এখানে একটা ফাংশন দিয়ে দিয়েছে fz, z ইকাল টু I পয়েন্টে এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা সেটা আমাদের চেক করতে হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে, হ্যাঁ। কিভাবে চেক করব? অবশ্যই আমরা ডেফিনেশনটা দিয়ে চেক করব যে আমাদের লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু দুটো সেম হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি এই লিমিটিং ভ্যালুটা ক্যালকুলেট করো। লিমিট জেড টেন্স টু আই এফ জেড, এর মানটাকে ক্যালকুলেট করো। এফ জেড যেটা আছে বসিয়ে দাও। লক্ষ্য করে দেখো এটা কিন্তু 0/0 ফর্মে রয়েছে। জেড ইকাল টু আই যদি তুমি বসাও, উপরেরটাও জিরো হয়ে যাবে, নিচেরটাও তো দেখতেই পাচ্ছি জিরো হয়ে যাচ্ছে, সুতরাং এটা 0/0 ফর্মে রয়েছে। তো 0/0 ফর্মে থাকলে আমরা এই লিমিটের উপর এল হসপিটাল রুল ইউজ করতে পারি, তাই না? মনে আছে এল হসপিটাল রুল? কে বলতে পারে কি ছিল এল হসপিটাল রুলটা? নিউমারেটর আর ডিনোমিনেটরটা ডেরিভেটিভ হয়ে যাবে স্যার, যেটা হ্যাঁ, ডেফিনেটর। তাহলে উপরেরটা ডেরিভেটিভ করে উপরে বসাতে হবে, নিচেরটা ডেরিভেটিভ করে নিচে বসাতে হবে। করো। উপরেরটাকে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এরকম আসছে। আর নিচেরটাকে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1 আসছে। এইবার তুমি সরাসরি জেড এর জায়গাতে আই বসিয়ে দাও। এটাকে সিম্পলিফাই করলে কত আসছে গো? -3 + 3 আর এটা স্যার।
এটাকে সিম্পলিফাই করলে আসছে -3 + 3i। ওকে, আচ্ছা এইবার f(i) সেটা কত হচ্ছে বলো। আমাদের fz ফাংশনটাই দেখো দেয়া ছিল, z = i হলে fz হবে 2i। তার মানে f(i) যেটা, সেটাকে আমরা বলতে পারি 2i। ব্যাস, এখান থেকেই দেখা যাচ্ছে যে আমাদের লিমিটিং ভ্যালু যেটা, সেটা কিন্তু নট ইকুয়াল হয়ে গেল f(i) এর সাথে। আর নট ইকুয়াল হয়ে যাওয়া মানে কি, fz is not continuous at z = i। তাই তো? ঠিক আছে, বুঝতে পারলে? বলো একই না? তাহলে লিমিট হলো, কন্টিনিউটি হলো, এইবার ইউনিফর্ম কন্টিনিউটি সেই ব্যাপারটা শিখতে হবে। ডেফিনেশন অফ ইউনিফর্ম কন্টিনিউটি। কি বলা হচ্ছে, এ ফাংশন fz is said to be uniformly continuous on a set। তাহলে কন্টিনিউয়াস ব্যাপারটা লক্ষ্য করে দেখো, যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে হচ্ছিল। আর ইউনিফর্মলি কন্টিনিউয়াস ব্যাপারটা কিন্তু একটা সেটের উপরে হচ্ছে। অন এ সেট ইজ, if for given epsilon greater than 0 there exists a delta greater than 0 such that modulus f of z1 minus f of z2 less than epsilon whenever mod z1 minus z2 less than delta for all z1 comma z2 belongs to S। তাহলে কখন ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, প্রথমত আমাদের দুটো পয়েন্ট চুজ করতে হবে এস এর মধ্যে থেকে, z1 z2, এবং এমন ভাবে পয়েন্ট দুটোকে চুজ করতে হবে যাদের ডিফারেন্সটা খুব ছোট হয়, ডেল্টার থেকেও ছোট হয়, মানে যারা খুব কাছাকাছি অবস্থিত। এইবার সেই পয়েন্ট দুটোতে ফাংশনাল ভ্যালু বার করতে হবে। সেই ফাংশনাল ভ্যালুগুলোও যদি খুব কাছাকাছি থাকে বা তাদের মধ্যে ডিফারেন্সটা যদি খুব ছোট হয়ে যায়,
তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমাদের এফ জেড ফাংশনটা পুরো এস সেটের মধ্যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস, মানে পুরো এস সেটের মধ্যে যত পয়েন্ট রয়েছে সমস্ত পয়েন্টেই কন্টিনিউয়াস। ঠিক আছে, বুঝতে পারলে? এর উপর একটা খুবই গুরুত্বপূর্ণ মারাত্মক রকমের ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে। চলে এসো প্রবলেমে। শো দ্যাট এফ জেড ইজ ইকাল টু জেড স্কোয়ার is uniformly continuous in the region, মানে ওই যে ডেফিনেশনে এস সেটটার কথা বলা ছিল, এটা হচ্ছে সেই সেট বা রিজিয়ন। কেমন? মড জেড লেস দেন ওয়ান। তাহলে আমাদের কি দেখাতে হবে? জেড স্কোয়ারটা এই রিজিয়নের মধ্যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, বাট দ্য ফাংশন জি জেড is equal to 1 by z is not uniformly continuous in this region। ওই সেম রিজিয়নের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তার মানে একটা ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস আর একটা ফাংশন নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস, সেটা আমাদের এখন দেখাতে হবে। আচ্ছা, এই রিজিয়নটা আসলে কি বলতে পারবে কেউ? কোনো আইডিয়া আছে? স্যার এটা সার্কুলার রিজিয়ন, রেডিয়াসটা ভেরি লেস, গুড, ভেরি গুড, এটা একটা সার্কুলার রিজিয়নের সেন্টার কোথায়? সেন্টার অ্যাট অরিজিন, আর রেডিয়াস? রেডিয়াস তো লেস দেন ওয়ান। লেস দেন ওয়ান না, ওয়ান। তাহলে আমরা জানি যে কমপ্লেক্সে বা কমপ্লেক্স প্লেনে সার্কেলের ইকুয়েশনটা কেমন হয়। সার্কেলের ইকুয়েশন হয় এইরকম: মড জেড মাইনাস এ ইজ ইকাল টু আর। এটা হচ্ছে সার্কেলের রিজিয়ন কমপ্লেক্স অ্যানালিসিসে বা কমপ্লেক্স প্লেনে, যেখানে এটা হয়ে যায় ওর সেন্টার, আরটা হয়ে যায় ওর রেডিয়াস। তো এক্ষেত্রে ইকুয়াল আর মানে বোঝাচ্ছে ওই সার্কেলের পরিধির উপরে যে সমস্ত পয়েন্ট গুলো রয়েছে সেগুলো। তাহলে লেস দেন আর মানে কি বোঝাবে? লেস দেন মানে বোঝাবে এর ভিতরে যে পয়েন্ট গুলো রয়েছে সেইগুলো। তার মানে আমাদের এখানে যে রিজিয়নটা রয়েছে সেটা হচ্ছে একটা সার্কেলের ভিতরে অবস্থিত পয়েন্টগুলো। তো সেই ছবিটা যদি আমি আঁকি, এরকম হবে। সেন্টারটা হচ্ছে 0 0-তে, রেডিয়াসটা 1 যদি হয় এরকম। তাহলে এই সার্কেলের ভিতরে যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো নিয়েই তৈরি হচ্ছে আমাদের রিজিয়নটা। হ্যাঁ, ভিতরের পয়েন্টগুলো নিয়ে। ঠিক আছে, বুঝতে পারলে? তো অবভিয়াসলি আমাদের ডেফিনেশন দিয়েই দেখাতে হবে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে কি হচ্ছে না। তার জন্য আমরা দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি, z1 আর z2। b any two points in the region such that, এমন ভাবে আমরা পয়েন্ট দুটোকে নেব যাতে করে তারা খুব কাছাকাছি থাকে। অর্থাৎ
তাদের মধ্যে যে ডিফারেন্স বা যে ডিস্টেন্স সেটা যাতে লেস দ্যান ডেল্টা হয়, এইভাবে আমরা পয়েন্টগুলোকে, ধরো এই জায়গায় আমি Z1টাকে নিলাম, আর এই জায়গায় আমি Z2টাকে নিলাম, এতটাও দূরে নেব না, ছবিতে আমি একটু দূরেই নিলাম, যাতে করে এদের মধ্যে যে ডিস্টেন্স এটা লেস দ্যান ডেল্টা হয়। ঠিক আছে, এইভাবে পয়েন্ট দুটোকে নিতে হবে। ওকে, কোনো অসুবিধা নেই। দেন mod FZ1 মাইনাস FZ2 এটা লেস দ্যান এপসাইলন আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো এটা মানে হয়ে যাচ্ছে Z1 স্কোয়ার মাইনাস Z2 স্কোয়ার, ভেঙে ফেলো, Z1 মাইনাস Z2, Z1 প্লাস Z2। লক্ষ্য করে দেখো আমাদের তো Z1 মাইনাস Z2 লেস দ্যান ডেল্টা রয়েছে, তাহলে এটাকে বলা যেতে পারে লেস দ্যান ডেল্টা ইন্টু দিস। আচ্ছা, এটাকে আবার মডের প্রপার্টি থেকে ভেঙে দিতে পারি, মড Z1 প্লাস মড Z2। এখন লক্ষ্য করে দেখো Z1 Z2 দুটোই তো এই রিজিয়নের মধ্যে রয়েছে, তার মানে মড Z1টাও লেস দ্যান 1 হবে, মড Z2টাও লেস দ্যান 1 হবে, একই না? পাশে লিখতে পারো সিন্স Z1 and Z2 lies in mod Z less than 1. So finally আমরা কি পেলাম, this is equal to 2 delta. Therefore modulus FZ1 minus FZ2 less than epsilon, এপসাইলনটাই হচ্ছে 2 ডেল্টা, 2 ডেল্টাটাকে এপসাইলন ধরে নিলাম। Whenever mod Z1 minus Z2 less than delta, ব্যাস ডেফিনেশনটা ফলো হয়ে গেল। তার মানে আমরা কি বলতে পারি, Fz is uniformly continuous in this। ঠিক আছে, বলো দেখি কে বুঝতে পারলে না? সুমিত, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। জুলফিকার, হ্যাঁ স্যার, ঠিক আছে। নর্মাল, নির্মল, নির্মল বিশ্বাস, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ। তোমাদের একটাই কাজ, খাতাটা বার করবে, রিভাইজ করবে, না দেখে দেখে প্র্যাকটিস করবে, এইটাই তোমাদের কাজ, আর কোনো কাজ নেই। যা তৈরি করার সব আমি করে দেবো, চিন্তার কিছু নেই। সব মেটেরিয়ালস দিয়ে দেওয়া হবে, জাস্ট তোমাদের কাজ হচ্ছে খাতা দেখে দেখে রিভাইজ করা, আর কিচ্ছু না। পারবে তো এটা করতে নাকি? যে যত রিভাইজ করতে পারবে সে তত নাম্বার পাবে, কারণ পরীক্ষায় যা প্রশ্ন আসবে সব দেখবে আমার নোটের মধ্যে, আমার খাতার মধ্যে রয়েছে।
সুতরাং যে যত রিভাইজ করে পরীক্ষায় যত ভালোভাবে লিখে আসতে পারবে তার নাম্বার তত বেশি হবে। হুম। ওকে, এবার কি করতে হবে? এবার দেখাতে হবে আমাদের জি জেড ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে না। তার জন্য আমরা ডেফিনেশনটাকেই কাজে লাগাবো। এগেন, মডিউলাস জি জেড ওয়ান মাইনাস জি জেড টু, সেটা কি হবে? 1/z1 মাইনাস 1/z2। সিম্পলিফাই করলে z1 z2 তাদের মড ইন্ডিভিজুয়ালি, আর উপরে থাকছে মড z1 মাইনাস z2, তাই তো? উপরেরটা তো লেস দেন ডেল্টা হয়েই আছে, দরকার নেই ওটা ইউজ করার। এটাকে আমরা বলতে পারি গ্রেটার দেন মড z1 মাইনাস z2। কেন? কারণ এই নিচে যে জিনিসটা রয়েছে সেটা একের থেকে ছোট, সেই কারণে। কোনো একটা সংখ্যাকে যদি একের থেকে ছোট কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে সেই সংখ্যাটা অবশ্যই আগের সংখ্যার থেকে বড় হয়ে যাবে, তাই না? ধরো তোমার কাছে 5 আছে, 5কে তুমি 0.2 দিয়ে ডিভাইড করছো, তাহলে সেটা নিশ্চয়ই গ্রেটার দেন 5 হবে, হবে কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ। হুম, তো সেই কারণে পাশে তুমি লিখে রাখতে পারো সিন্স মড z1 ইন্টু মড z2 সেটা লেস দেন 1। দুটোই যেহেতু একের থেকে ছোট তাদের প্রোডাক্টটাও একের থেকে ছোটই হবে। ঠিক আছে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মড জি জেড ওয়ান মাইনাস জি জেড টু সেটা গ্রেটার দেন হয়ে গেল মড জেড ওয়ান মাইনাস জেড। তাহলে এইবার এই জিনিসটার যে ভ্যালু সেটা যে কোনো কিছুই হতে পারে। হুম, imply mod this minus that is greater than বা equal to আমরা 1 ভাবতে পারি, কারণ এটার ভ্যালুটা যাই হোক না কেন, আমি যদি মনে করি এর ভ্যালুটা 0.5, তো 0.5 এর থেকে বড় হবে সেটা 1 হতেই পারে। ঠিক আছে, স্যার ওটার ভ্যালুটা সবসময় 2 এর থেকে ছোটই হবে তো? কার থেকে? 2 এর থেকে ছোট, মডুলাস অফ z1 মাইনাস z2। হ্যাঁ, 2 এর থেকে ছোট, 1 তো 2 এর থেকে ছোটই। এর ভ্যালুটা 2 এর থেকে ছোট হবে, ধরো 1.5 হলো, তাহলে আমাদের লেফট সাইডে যেটা রয়েছে তার ভ্যালুটা 1.5 এর থেকেও বড় হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে 1.5 এর থেকে বড় মানে এটা আরো বড় 2 হয়ে যাবে। আমি এর মিনিমাম ভ্যালুটা নিলাম 1, সব থেকে সর্বনিম্ন এর ভ্যালুটা 1 হবে। তার থেকেও বড় যা ইচ্ছা নেওয়া যেতে পারে, তবে এর থেকে ছোট আর কিছু হবে না। এইবার এই ভ্যালুটা 1 মানে সেটা অবভিয়াসলি এপসাইলনের থেকে ছোট হওয়ার কথা নয়, কারণ এপসাইলন একটা খুবই ছোট সংখ্যা। হুম, তার মানে এইটা যেহেতু ডাজ নট লেস দ্যান এপসাইলন হলো, সেই স্যার কারণে এটা আমরা। বুঝতে পারলাম না, হ্যাঁ, এটা স্যার বুঝতে পারলাম মিনিমাম না। ভ্যালুটা 1 কিভাবে হলো এটা একটু বলেন? 1 কিভাবে হলো মিনিমাম ভ্যালু? হ্যাঁ,
is not uniformly continuous. হুম এটা তুমি পার্টিকুলার কিছু ভ্যালু নাও, Z1 আর Z2, ঠিক আছে? ধরো Z1টাকে তুমি নিলে I/2, I/2টা আমাদের এর মধ্যে থাকবে তো? হ্যাঁ থাকবে। আর Z2টাকে নাও I/3, বা 1/3ও নিতে পারো, I/3, ঠিক আছে, নেওয়া যেতে পারে, কারণ এই দুটোরই মড <1। তো সেক্ষেত্রে মড Z1 মাইনাস Z2 এর ভ্যালুটা কত হবে বলো? কত হবে মড Z1 মাইনাস Z2 এর ভ্যালুটা? 1/6। 1/6, 1/6, তার মানে এই জিনিসটার ভ্যালু 1/6। তাহলে লেফট সাইডে যেটা রয়েছে তার ভ্যালু 1/6 এর থেকে বড় কিছু হবে, তো আমরা 1 নিয়েছি। বুঝতে পেরেছো? এইভাবে তুমি যে কোনো Z1 Z2 চুজ করো না কেন, মড Z1 মাইনাস Z2 তার ভ্যালুটা ওই মোটামুটি একের থেকে একটু ছোটই হয়ে যাবে, সেই কারণে আমরা এটাকে এক হিসাবে কনসিডার করব। ওকে, বুঝতে পারলে নাকি? হ্যাঁ মানে এক যদি এক নেওয়া হয় তার থেকে মড Z1 - Z2 সবসময় ছোটই হবে যদি এক হুম মান নেওয়া হয়। হুম মানে যেহেতু ওই মানে এইভাবে Z1 Z2 তুমি যে পয়েন্টই নাও না কেন, মড লেস Z1 দ্যান ওয়ান মাইনাস বোঝাচ্ছে ওগুলো। Z2টা অলওয়েজ একের থেকে ছোটই। হ্যাঁ মানে লেস দ্যান ওয়ান, যেহেতু ওই মড Z < 1 আছে হ্যাঁ ওই কারণে। হ্যাঁ ওই কারণে, হ্যাঁ, বা এখান থেকেও তো আমরা পার্টিকুলার এক্সাম্পল নিয়েও দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক একের আছে। থেকে অলওয়েজ ছোটই। এইবার তুমি তো এরকম নিতে পারো না যে Z1টাকে মনে করো আমি নিলাম, আহ Z1টাকে নিলাম, তো নেওয়া যাবেও না। হ্যাঁ, যাই নাও ছোটই হবে। হ্যাঁ, এমন কোনো পসিবিলিটি পাওয়া যাচ্ছে না। এবং তাছাড়াও আমাদের Z1 Z2টাকে তো খুব কাছাকাছি নিতে হবে, এই কন্ডিশনটাকেও তো ফলো করাতে হবে। খুব দূরে দূরে নিলে তো চলবে না, খুব কাছাকাছি নিতে হবে। ধরো তুমি এই প্রান্তে একটা নিলে, এই প্রান্তে একটা নিলে, তা নিলে তো চলবে না, তাই না? এটা তো অনেক দূরে হয়ে যাচ্ছে। আমাদের মানে লেস দ্যান ডেফিনেশন ডেল্টা হতে হবে। অনুযায়ী << বা খুব কাছাকাছি নিতে হবে, যেমন আমি এখানে নিলাম I/2 আর I/3, খুব কাছাকাছি আছে, এরকম কাছাকাছি নিতে হবে, ঠিক আছে? মডিউলাসের ডিফারেন্সটা সবসময় একের থেকে ছোটই হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, পার্টিকুলার নিয়ে দেখতে পারো, যাই নাও ডিফারেন্সটা আগের থেকে ছোটই হবে। তাহলে সেই হিসাবে আমরা লেফট সাইডটাকে এক চুজ করতে পারি। তুমি যদি মনে করবে এক না নিয়ে 2 নেবে তাহলেও কোনো ক্ষতি নেই, 3 নেবে তাহলেও কোনো ক্ষতি নেই, যত ইচ্ছা বড় নিতে পারো। গ্রেটার দেন মানে তো যা ইচ্ছা নেওয়া যেতে পারে, তাই না? বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এটা গেল ইউনিফর্মলি কন্টিনিউয়াসের ডেফিনিশন। এইবারে ইউনিফর্মলি কন্টিনিউয়াসের উপর আমাদের কিছু থিওরেম পড়তে হবে। ফার্স্ট থিওরেম, এই থিওরেমটা অতটাও ইম্পর্টেন্ট নয়, জাস্ট স্টেটমেন্টটা জেনে রাখলেই হবে। কি বলা হচ্ছে দেখো থিওরেমটাই, এ ফাংশন f(z) is
ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন এস if and only if there exist two sequence, একটাকে মনে করছি পিএন আর একটাকে নাম দিচ্ছি কিউএন। in S such that mod pn minus qn less than 1 by n। তাহলে এমন ভাবে আমাদের সিকোয়েন্সটাকে চুজ করতে হবে যাতে করে মড pn মাইনাস qn টা লেস দেন 1 বাই n হয়, এবং তারপরে আমাদের লিমিট বার করতে হবে কার, মডিউলাস এফ অফ পিএন মাইনাস এফ অফ কিউএন, এর লিমিটটাকে 0 হতে হবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ভালো করে বুঝে নাও। আমাদের কাছে একটা ফাংশন রয়েছে এফ জেড এবং দুটো সিকোয়েন্স রয়েছে পিএন আর কিউএন যারা এস এর মধ্যে রয়েছে এবং এই কন্ডিশনটাকে মেনটেন করছে। যদি এফটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় তাহলে এই লিমিটের ভ্যালুটা 0 হবে, এবং উল্টোটাও সত্য, যদি এই লিমিটের ভ্যালুটা 0 হয় তাহলে আমাদের এফটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? এর প্রমাণটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও একবার রিডিং পড়ে রাখবে। তোমাদের যে বই দেবে সেই বইয়ের মধ্যে তুমি এর প্রমাণটা পেয়ে যাবে, এক পাতা এখানে ফাঁকা রাখতে পারো, বই থেকে এখানে লিখে নেবে। জাস্ট একবার চোখ বুলিয়ে রাখবে রিডিং পড়ে। ঠিক আছে, তবে এইবার যে থিওরেমটা আমরা করতে চলেছি সেটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে, লেট এফ জেড বি এ কন্টিনিউয়াস function on a closed and bounded set S in C। তাহলে S হচ্ছে একটা সাবসেট অফ C, তাহলে এটাকে ইন সি না লিখে সাবসেট অফ সি ও লিখতে পারো। এবং এই এস এর প্রতিটা পয়েন্টেই এফ জেড ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে প্রতিটা পয়েন্টে যদি এফ জেড ফাংশনটা কন্টিনিউয়াস হয় এবং এস যদি ক্লোজড এবং বাউন্ডেড সেট হয়, তখন আমরা বলতে পারবো আমাদের এফ জেড ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়ে যাবে। দেন এফ জেড ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন এস। ঠিক আছে, ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন এস যদি প্রতিটা পয়েন্টে কন্টিনিউয়াস হয়। তো এটা আমরা কন্ট্রাডিকশনের মাধ্যমে করব। হ্যাঁ, প্রথমে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এফ জেডটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়। তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস যদি হতো
সেক্ষেত্রে এই লিমিটটা 0 হতো আগের থিওরেম অনুযায়ী। যেহেতু ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়, তার মানে এই লিমিটটা নট ইকাল টু 0 হবে। দেন there exists an epsilon greater than 0 and two sequence Pn and Qn in S such that mod Pn minus Qn less than 1 by n and limit mod Pn minus Qn is equal to 0, not equal to 0। আর নট ইকুয়াল 0 মানে আমরা বলতে পারি মড, ও সরি সরি, এটা এফ অফ পিএন মাইনাস এফ অফ কিউএন। তার মানে মড এফ অফ পিএন মাইনাস এফ অফ কিউএন, সেটার মডটা গ্রেটার দেন ইকুয়াল টু এপসাইলন, তাই না? ইকুয়াল টু 0 হলে লেস দেন এপসাইলন হতো, নট ইকুয়াল টু 0 বলে গ্রেটার দেন অর ইকুয়াল টু এপসাইলন। ঠিক আছে, এটাকে তুমি 1 নাম্বার দিয়ে রাখতে পারো। কন্ট্রাডিকশন আনতে হবে একটা। সিন্স S is bounded, then every sequence has a convergent subsequence। এটা কে বলেছিল এই কথাটা? হুম, এস যদি বাউন্ডেড হয় তাহলে প্রত্যেকটা সিকোয়েন্সেরই একটা করে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। এই কথাটা কে বলেছিল, কার থিওরেম অনুযায়ী? মনে আছে? ভাই বল জানো, আরেকজন কে ছিল? সৃজা, কে ছিল আরেকজন? বল জানো বায়াস্টার্স থিওরেম। ঠিক আছে, তাহলে আমাদের পিএন এবং কিউএন তাদেরও একটা করে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আমরা পাবো। তো সেই দুটোকে ধরে নাও। লেট পিএন কে and
Qnk be the subsequence of Pn and Qn respectively. And such that এরা convergent হবে লিমিট Pn কে এবং লিমিট Qn কে বোথ কনভার্জেস টু Z0 এবং Z0 টা অবশ্যই S এর মধ্যে থাকবে যেহেতু S টা ক্লোজড, তাই তো? ওকে, তাহলে এখন যদি আমরা এই 1 নাম্বারে Pn Qn এদের জায়গাতে Pn কে Qn কে নিই তাহলে কেমন দেখতে হবে আমাদের 1 নাম্বারটা? Hence from 1 we have modulus f of Pnk minus f of Qnk সেটা greater than or equal to epsilon হবে 1 নাম্বার অনুযায়ী। That is limit modulus f of Pnk minus f of Qnk is not equal to 0, ঠিক আছে? কিন্তু কিন্তু আমরা যদি আলাদা করে এর লিমিটটা বার করতে চাই তাহলে দেখবো সেটা 0 চলে আসছে। কেন 0 চলে আসছে? কারণ Pn কে সেটা কোথায় কনভার্জেন্ট? Z0 তে, তাহলে প্রথমটা f of Z0 আর দ্বিতীয়টাও f of Z0, তার মানে এই লিমিটটা কিন্তু আলটিমেটলি 0 চলে আসলো। তাহলে একবার আমরা বলছি লিমিটটা নট ইকুয়াল টু 0, আবার বলছি লিমিটটা ইকুয়াল টু 0, সো এটাই হয়ে যাচ্ছে আমাদের কন্ট্রাডিকশন। দিস ইজ আ কন্ট্রাডিকশন, দিস ইজ আ কন্ট্রাডিকশন। তাহলে এই কন্ট্রাডিকশনটা কেন আসলো? কারণ আমরা শুরুতেই ভুল ধরে নিয়েছিলাম যে fz টা ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়। তার মানে এখান থেকেই আমরা বলতে পারছি যে আমাদের fz ফাংশনটা অবশ্যই ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবেই হবে। হয়ে গেল প্রমাণ। বোঝা গেল? কোনো অসুবিধা? স্যার প্রথম পেজটা দেখান একটু, মানে এই থিওরেমটা।
স্যার এখানে লিমিটিং ভ্যালুটা নট ইকুয়াল টু জিরো, এখান থেকে কিভাবে গ্রেটার দেন ইকুয়াল টু এপসাইলন হচ্ছে এটা, এক নম্বরটা। ওই লিমিট যদি জিরো হতো তাহলে লিমিটের ডেফিনেশন অনুযায়ী লেস দ্যান এপসাইলন হতো, আর যেহেতু নট ইকাল টু জিরো সেই কারণে গেটার ইকাল টু এপসাইলন হলো। ঠিক আছে, জিরো হলে লেস দ্যান, আর নট ইকাল টু জিরো হলে তাহলে গেটার দেন। ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে। হুম। বলছি স্যার আর কতক্ষণ চলবে ক্লাস? হ্যাঁ, আর কতক্ষণ চলবে? কেন ভালো লাগছে না? না, ভালোর কথা নেই, আমার একটা স্কুল আছে ওই জন্য। রবিবারে স্কুল? হ্যাঁ, আমাদের বেঙ্গলে মানে ঝাড়খণ্ডে এরকমই হয় না, মানে শনিবার ছুটি থাকে, রবিবারে স্কুল থাকে, শুক্রবারে মানে হাফ ডে থাকে না, জুম্মার দিন। ও, এই 9:30 পর্যন্ত হবে। 9:30। হুম। আচ্ছা ঠিক আছে। হুম। তো এখানেই আমাদের ইউনিট 2টা কমপ্লিট হয়ে গেল। ইউনিট 2তে কিন্তু আর কিছু নেই, এইটুকু করলেই হবে। এবার আমরা ইউনিট 3তে যাব। তার আগে ইউনিট 2টা পুরোটা একবার দেখে যা পড়ানো হলো, কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, ঠিক আছে? 5 মিনিট সময় দেওয়া হলো ইউনিট 2টা পুরোপুরি দেখে নেওয়ার জন্য যা পড়ানো হলো। তারপর আমরা ইউনিট 3তে যাচ্ছি। স্যার ওই প্রথম অঙ্কটা করালেন না, ওটা হ্যাঁ, প্রথম অঙ্কটা। হ্যাঁ ওটার ক্ষেত্রে মানে এপসাইলন ডেল্টা ডেফিনিশনটা কখন লাগাবো কন্টিনিউটি দেখানোর জন্য? যখন যেটা প্রয়োজন হবে আর কি। ওরকম কোনো কন্ডিশন নেই, তোমার যখন যেটা প্রয়োজন হবে সেটা ইউজ করতে পারো। ওখানে আমাদের এল হসপিটাল দিয়ে সহজে হলো, তাই আমরা এপসাইলন ডেল্টাটা ইউজ করলাম না। ঠিক আছে। আচ্ছা, চলে এসো তাহলে ইউনিট 3। এখানে মেনলি ডিফারেন্সিয়েশন ব্যাপারটি রয়েছে, যার নাম হচ্ছে অ্যানালিটিক ফাংশন। এই ব্যাপারটারও একটু আভাস তোমরা গ্র্যাজুয়েশনে পেয়েছিলে, অ্যানালিটিক ফাংশনে। তো ফার্স্ট, ডেফিনেশন অফ ডিফারেন্সিয়াবিলিটি।
let fz be a continuous function of z in D. We say that fz is differentiable at a point z0 of D. তাহলে z0 পয়েন্টে আমাদের fz ফাংশনটা কখন ডিফারেন্সিয়েবল হবে? যদি এই লিমিটটা এক্সিস্ট করে, তাহলে লিমিট z টেন্ডস টু z0 fz minus f of z0 by z minus z0, এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে আমরা বলতে পারবো আমাদের fz ফাংশনটা ডিফারেন্সিয়েবল অ্যাট দ্য পয়েন্ট z0, এবং এই লিমিটের যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হয়ে যাবে আমাদের ডেরিভেটিভের ভ্যালু, and it is equal to f dash z0। ঠিক আছে, এটাই আমাদের f dash z0 এর সাথে ইকুয়াল হবে, অর্থাৎ ডেরিভেটিভের ভ্যালুটাই হবে ওই লিমিটের ভ্যালুটা। সো আমরা বলতে পারি f ফাংশনের z0 পয়েন্টে ডেরিভেটিভের মানটা কি হবে, সেটা হয়ে যাবে লিমিট z টেন্ডস টু z0 this। এখন এখানে যদি আমরা একটা কিছু পুট করতে চাই, z মাইনাস z0, সেটাকে যদি আমরা h পুট করি, তাহলে আমাদের লিমিটের চেহারাটা কেমন হয়ে যাবে? লিমিট h টেন্ডিং টু 0 f of z0 plus h minus f of z0 by h। বুঝতে পারলে তো? এই দুটো লিমিট কিন্তু সেম জিনিসই বোঝাচ্ছে, এই দুটোর মধ্যে কোনো একটা যদি এক্সিস্ট করে তাহলেই আমরা বলতে পারবো আমাদের fz ফাংশনটা হয়ে যাবে ডিফারেন্সিয়েবল। ক্লিয়ার? একটা প্রবলেম করা যাক। এক্সামাইন f dash 0 exist or not। মানে 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা সেটা চেক করতে হবে। আর fz ফাংশনটা আমাদের দেয়া রয়েছে এরকম।
ঠিক আছে, এই ফাংশনটা দেয়া রয়েছে, আমাদের চেক করতে হবে এটা ডিফারেন্সিয়েবল হবে কিনা অ্যাট জেড ইকাল টু জিরো। ঠিক আছে, তো ডেফিনেশন দিয়েই করব। ডেফিনেশন অনুযায়ী এফ ড্যাশ জিরো, সেটার মান কত হবে? লিমিট জেড টেন্স টু জিরো, এফ অফ জেড মাইনাস এফ অফ জিরো বাই জেড মাইনাস জিরো। আচ্ছা, এফ অফ জিরোর মানটা কত গো? হুম, জিরো। জিরো। আর এফ জেড এর মানটাও বসিয়ে দাও। নিচে থাকছে জেড মানে এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এইবার আমরা এখানে দুটো পাথ চুজ করব। হ্যাঁ, লক্ষ্য করো, আমাদের জেডটা কার দিকে যাচ্ছে? জিরোর দিকে, মানে এইটা হচ্ছে 0,0, এই পয়েন্টের দিকে জেড যাচ্ছে। তো এরকম ভাবে অসংখ্য পাথ রয়েছে, আমরা দুটো পাথ চুজ করছি। একটা পাথ নিচ্ছি এইটা, ওয়াই ইকাল টু এক্স লাইন বরাবর জেডটা জিরোর দিকে যাচ্ছে। আরেকটা পাথ পরে দেখছি কি হয়, আগে এই পাথের রেসপেক্টে লিমিটটা কি আসে দেখি। তাহলে লেখো টেকিং দা পাথ y equal to x as z tends to 0 we have, তার মানে উপরে যে লিমিটটা ছিল সেখানে y এর জায়গাতে আমাকে সব x বসাতে হবে। তাহলে লিমিটটা হয়ে যাচ্ছে x টেন্স টু 0, সব y এর জায়গাতে x বসিয়ে দাও। স্যার এক্স প্লাস আই ক্যান্সেল হয়ে যেত না? হুম, এক্স প্লাস আই ওয়াই উপরে আছে আর নিচে আছে, কাটা যেত না? হ্যাঁ কেটে দাও। তাহলে এই লিমিটের মানটা কত আসছে? প্রথমেই কেটে দেওয়া হতো না স্যার ওটা? হ্যাঁ, প্রথমে কেটে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, লিমিটের মান জিরো আসছে তো। এই লিমিটের মানটা 0 আসছে। ঠিক আছে, এইবার আমরা আরেকটা পাথ চুজ করব, সেটা এই রকম একটা প্যারাবোলা চুজ করছি। হ্যাঁ, এক্স ইকুয়াল টু এটা, ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এক্স ইকাল টু ওয়াই স্কোয়ার। তাহলে এই পাথ বরাবর দেখা যাক লিমিটের মানটা কত হয়। ওয়ান। আবার লেখো টেকিং দা পাথ x is equal to y square as z tends to 0 we have, তাহলে সমস্ত x এর জায়গায় তুমি y স্কোয়ার বসিয়ে দাও। আর কিছু থাকবে? হাফ হয়ে যাবে। তাহলে এই লিমিটটা হাফ হয়ে গেল।
তো দুটো ডিফারেন্ট পাথ চুজ করার ফলে আমাদের লিমিটের ভ্যালু দুটো ডিফারেন্ট আসলো। সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি যে আমাদের লিমিটটা এক্সিস্ট করছে না। একদম শুরুতেই লিমিটের ডেফিনেশনের সময় আমি লিখিয়ে দিয়েছিলাম, এরকম যদি ঘটনা ঘটে তাহলে লিমিটটা এক্সিস্ট করবে না। আর লিমিট যদি এক্সিস্ট না করে তার মানে আমরা বলতে পারবো এফ জেড ইজ নট ডিফারেন্সিয়াবল at z is equal to 0। ব্যাস, হয়ে গেল। বুঝতে পারলেন? কোনো অসুবিধা নাকি না? জি স্যার, বুঝতে পেরে গেছি। কোনো অসুবিধা নেই। হুম, বলো। কোনো অসুবিধা নেই। হুম, তাহলে এতটুকুই থাক আজকে। নেক্সট দিন আমরা আবার এরপর থেকে কন্টিনিউ করব। এই ক্লাসের জি স্যার, রেকর্ডিংটা এবং স্যার, পিডিএফ হ্যাঁ, নোটসটা রেকর্ডিংটা দিয়ে দিবেন। দুটোই দুটোই ম্যাথ সিরিজ একাডেমি অ্যাপে পাবে। প্রত্যেকে ওই অ্যাপে রিকোয়েস্ট পাঠাবে, কোড আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি একসেপ্ট করে দেব, তাহলেই তোমরা সব জিনিসগুলো দেখতে পারবে। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ স্যার। লাইভ ক্লাসটা যেরকম আজকে হলো জুম অ্যাপের মাধ্যমে হবে, আর রেকর্ডিং আর পিডিএফ নোট এবং যাবতীয় যা কিছু দেবো সবকিছুই ম্যাথ সিরিজ একাডেমি অ্যাপে থাকবে। শুধু লাইভ ক্লাসটা আমাদের এই জুম অ্যাপে হবে। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই, ওখানেও আমরা কথাবার্তা বলবো। যা যা প্রয়োজন হবে আমরা ওখানে ডিসকাস করব। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে। বলো, কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো। স্যার বলছি অ্যাডমিশনের পর এরপর ডকুমেন্টস ভেরিফিকেশন এগুলো হয় নেতাজিতে? হ্যাঁ, ওগুলো তোমাদের ওই যে স্টাডি সেন্টার চুজ করেছো ওখান থেকেই জানতে পারবে। মাঝে এখনো মধ্যে, শুরু হয়েছে কোনো স্টাডি না সেন্টারে? না এখনো শুরু হয়নি। মাঝে মধ্যে গিয়ে একবার করে ওই স্টাডি সেন্টারে গিয়ে কথা বলবে বা খোঁজ খবর নেবে। হ্যাঁ, ওখান থেকেই সব বলে দেবে কখন কি হবে না হবে। আর যদি নোটপত্র কিছু কেনার কথা বলে ওসবে কোনো কান দেবে না। হ্যাঁ, বলবে হ্যাঁ পরে নেব, এখন তো টাকা নেই, পরে নেব। প্রচুর টাকা নিয়ে নেবে, 3-4 হাজার টাকা নেবে, দেখবে কয়েকটা বইয়ের জেরক্স করে দিয়ে দেবে। কোনো কাজে লাগবে না ওইসব জিনিস। আর মানে ফর্ম ফিল আপের সময় সেই এসএলএম গুলোকে দিয়েছিলাম, এসএলএম করেছিলাম, ওগুলোর জন্য কি কোনো কিছু? না না না, এসএলএম তোমাদের এমনিই দেবে। ইএসএলএম তো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, আর এসএলএম বইগুলো দেবে। দিয়েছে কি নাকি দেয়নি এখনো? না না, এখনো তো কিছুই বলেনি। এখনো দেয়নি। হ্যাঁ, এটা কমপ্লিট হয়ে গেলে তারপর ওই স্টাডি সেন্টার থেকেই তোমাদের বইগুলো দিয়ে দেবে। ওগুলোর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আর অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, সাজেশন, নোট, ক্লাস সবই আমার কাছেই পেয়ে যাবে এই ব্যাচের মধ্যেই। তার জন্য এক্সট্রা করে কিছু পেমেন্ট করার দরকার নেই। আর ওই ইউনিভার্সিটি থেকে তো কিছু বলবে না, ওই স্টাডি সেন্টার থেকে অনেক সময় বলে যে আমাদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট নাও, করে দেব আমরা, এত টাকা অত টাকা, নোট নাও, এসব কিচ্ছু করবে না। ঠিক আছে, বেকার টাকা নষ্ট, কোনো কাজেও লাগবে না। অ্যাসাইনমেন্ট যা করে দেয় তার 50% ভুল থাকে ওখানে। ঠিক আছে। আচ্ছা, হুম, মানে এখন বলবে আপাতত হ্যাঁ নেবো, এখন টাকা নেই, পরে আমি যোগাযোগ করব, অসুবিধা নেই, এরকম বলে কাটিয়ে দেবে। স্যার ওই স্পেশাল পেপারটা ওটা ফর্ম ফিল আপের সময় তো কোনো ফিল আপ হয় নাকি স্পেশাল ওটা? পেপার সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে কিছু না। সেকেন্ড ইয়ারে গিয়ে চুজ করতে দেবে অ্যাপ্লাইড না পিওর, তখন চুজ করবে। ওগুলো, স্যার আপনি ওগুলো করাবেন তো, স্পেশাল পেপারগুলো? হ্যাঁ, করাবো। আর কম্পিউটারের যে হ্যাঁ, ওটাও ক্লাস, করাবো। আর আচ্ছা ওটা, কম্পিউটারের, হ্যাঁ, একটা কম্পিউটারের কোর্স হয় তোমাদের,
LECS এরকম নাম দিয়ে ওইটা কিন্তু করতে হবে প্রত্যেকে। ওটা তোমাদের রেজাল্টে থাকবে না, রেজাল্টের সঙ্গে যোগও হবে না, তবে ওই কোর্সটা প্রত্যেককে করতে হবে, না হলে কিন্তু রেজাল্ট পাবে না। ওটা ইউনিভার্সিটিতে গিয়ে করতে হবে? না, ওটা অনলাইনেই হয়, কোথাও ও, যাওয়ার দরকার নেই, বাড়ি বসেই হয়ে যাবে। অনলাইনে ক্লাস করাবে ওরা 1 সপ্তাহ মতো, তারপরে একটা টেস্ট নেবে, সেটাও অনলাইনেই হবে, তাহলেই হয়ে যাবে। ওটাতে কেউ ফেল মানে করে না, মোটামুটি ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, টেস্টগুলো দেবে, তাহলেই হয়ে যাবে। ওটাই এখন কত কি অনলাইনে নাম্বার আগে পেলে ওটা সেটা কোনো ম্যাটার করবে না, তোমার রেজাল্টে ওটা ওটা থাকবেও না, ওটা হুম, জাস্ট একটা ভোকেশনাল টাইপের কোর্স। ওটা কখন হয় স্যার? রিজিওনাল সেন্টারে যেতে হয় না ওটা করার জন্য? না না না, পুরোটা আগে অনলাইন। যেতে হতো, আগে যেতে হতো তো। আগে যেতে হতো না, ওটা এই আহ, তোমার রিসেন্টলি শুরু হয়েছে, আগে যেতে হতো কিনা জানি না। ইউজিদের যেতে হয়, ইউজিদের একটা প্র্যাকটিক্যাল আছে, একটা পেপার, ওইটা যেতে হয়, তোমাদের যেতে হয় না, তোমাদেরটা পুরোটাই অনলাইন। স্যার এটা কখন ও, হয় আর ফিস টিস কেমন হচ্ছে এটা? ওটার জন্য কোনো ফিস লাগে না, ওটা তোমার এর মধ্যেই, ওটা ওই মাঝামাঝি সময়ে হয়, তোমাদের ফার্স্ট ইয়ারের ইউনিভার্সিটি মাঝামাঝি থেকে সময়ে করায়? হয়। হ্যাঁ, ওটা তুমি ইউনিভার্সিটি থেকে তো করায় ওটা? হ্যাঁ, লক্ষ্য রাখবে, ওই ওয়েবসাইটটা, ওখানে নোটিশ দেয়, গ্রুপেও জানতে পেরে যাবে, অসুবিধা নেই, গ্রুপটা ফলো রাখবে। তার মানে রিজিওনাল সেন্টারে এখন আর যাওয়ার দরকার হয় না, পুরোটাই সবকিছু বাড়িতে বসে হয়ে যায়? হুম হুম। হুম, মানে শুধু পরীক্ষাটা দিয়ে আসতে হবে, পরীক্ষাটা দিয়ে টার্মেন। আসতে হবে, আর ওই ফর্ম ফিল আপ যখন হবে বা কোনো অফিসিয়াল কাজকর্ম তখন যেতে হবে। ও, টার্মেন্ট এক্সামটা শুধু দিতে হবে? হুম। পড়াশোনাটা ঠিকঠাক করে করতে হবে? পড়াশোনা তো করতেই হবে, না হলে পরীক্ষায় গিয়ে কি লিখবে। হুম হুম। হুম। আর ওপেন বলে ভেবো না যে কোনো ছাড় দেবে, রেগুলারের থেকেও স্ট্রিক্ট গার্ড হয় তোমাদের, ঠিক আছে? প্রিভিয়াসে হ্যাঁ, যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে শুনবে, হুম রেগুলারে যা গার্ড হয় তার থেকেও স্ট্রিক্ট গার্ড তোমাদের হয়। এবং ওখানে তো হুম। রেগুলার ইউনিভার্সিটি গুলোতে তো যে স্যার পড়ান সেই স্যারই কোয়েশ্চেন করেন, সুতরাং ওখানে স্যার যা পড়াবে পরীক্ষাতে তাই আসবে, ওই স্যারই পরীক্ষায় গার্ড দেবে, ওই স্যারই খাতা দেবে। কিন্তু তোমাদের হচ্ছে একদম পুরো ওয়েস্ট বেঙ্গলে যত স্টুডেন্ট আছে সবাইকে মিলিয়ে ওই এক্সামটা হবে, ঠিক আছে? সুতরাং ওই ক্লাসে যেগুলো করানো হচ্ছে, স্কুলে যেরকম হয় ক্লাসে স্যার যেটা করাবেন পরীক্ষার জন্য সেটা ইম্পর্টেন্ট হয়ে যায়, কিন্তু তোমাদের জন্য তা নয়, ওভারঅল জিনিসটা পড়তে হবে, যা যা করাচ্ছি ভালো করে করবে, সেগুলো থেকেই পরীক্ষাতে কমন পাবে। আচ্ছা। এনসিও কিন্তু আসে প্রত্যেক বছর ভালো, এবছরের ফার্স্ট ইয়ারের রেজাল্টটা এখনো দেয়নি, দেবে, ম্যাথেরটা খুব শিগগিরই হয়তো দেবে, অন্যান্য সাবজেক্টের গুলো দিচ্ছে তো, প্রচুর এনসি আসছে, প্রায় 50%-এর কাছাকাছি এনসি থাকছে, সেই কারণে আবার এই ইউনিভার্সিটিতে একটা র্যাঙ্কও হয়েছে, শুনেছো কিনা জানি না, তো সেইটা হওয়ার পর থেকে আরো স্ট্রিক্ট হয়ে গেছে। সুতরাং প্রথম থেকেই ভালো করে অল্প অল্প করে পড়াশোনা করো, তাহলে সমস্তটা আরামসে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর ওই শেষ মুহূর্তে গিয়ে পড়াশোনা করলে তখন হাবুডুবু খাবে। সিলেবাসটা অনেকটাই বড় আছে, 10টা পেপার পড়তে হবে, মাথায় রেখো, 5টা পেপার, তার একটা করে ভাগ আছে, টোটাল 10টা জিনিস তোমাদের পড়তে হবে, তার মধ্যে একটা হচ্ছে কমপ্লেক্স অ্যানালিসিস, এরকম স্যার আরো 9টা পড়তে হবে। ফার্স্ট ইয়ারে 5টা পেপার? 5টা পেপার, তার মধ্যে এক একটা পেপারে দুটো করে ভাগ। গ্রুপে গ্রুপ ডি করে আছে। হুম। সিলেবাসটা তো আমি আলোচনা করেছিলাম, দেখেছো নিশ্চয়ই। এ বিটা একই সাথে পরীক্ষা হয় স্যার, একই দিনে? একই দিনে হয়, আলাদা আলাদা হাফ। টাইম কতটা থাকে স্যার ওই প্রত্যেকটা দেড় দু গ্রুপে? 2 ঘন্টা করে মনে হয় থাকে, 50 নাম্বারের হয়, 2-2.5 ঘন্টা মনে হয় থাকে, নাকি 1.5 ঘন্টা থাকে, ওটা 2 ঘন্টা কোশ্চেন করে? পেপার দেখবে, তার মাথায় লেখা থাকে। 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা? হ্যাঁ, 2 ঘন্টা করে থাকে। প্রথমে গ্রুপ এটা এক্সাম হয়ে গেল,
একটুখানি ব্রেক দিয়ে আবার গ্রুপ বিটা এক্সাম হবে। মানে কমপ্লেক্স অ্যানালাইসিসটা পুরোটাকে শেষ করে তারপরে অন্য টপিক ধরবেন নাকি? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। এটা পুরোটা শেষ করে নেবেন? হুম। হুম, আচ্ছা। স্যার হ্যালো। বলো। স্যার আমি তো একটু পরে জয়েন হয়েছিলাম, আমি প্রথম দিকে কিছুক্ষণ ক্লাসটা করতে পারিনি, ওই ভিডিও হুম কি পাওয়া যাবে স্যার? হুম, পাওয়া যাবে। ওই ম্যাথ সিরিজ একাডেমি অ্যাপে পেয়ে যাবে ভিডিওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে। প্রতিটা এমনি স্যার লাইভ পরের থেকে ক্লাসেরই বুঝতে রেকর্ডিং পেরেছি। থাকবে। আচ্ছা আচ্ছা, হুম। ঠিক। ঠিক আছে, তাহলে নেক্সট আমাদের আবার কবে আছে? বুধবার। বুধবার রাতে 9টায়, তাই তো? ঠিক আছে, এগুলো যেগুলো করালাম রিভিশন করতে থাকো বাড়িতে, নেক্সট দিন আবার এরপর থেকে আমরা কন্টিনিউ করব। রেখে দিলাম তাহলে। ঠিক আছে হ্যাঁ, স্যার। হুম। ঠিক আছে স্যার।